আমি সম্প্রতি উলসেনের একটি শিপইয়ার্ডের পাশ দিয়ে হাঁটছিলাম। তখন দেখলাম একদল তরুণ শ্রমিক দুপুরের খাবার খাচ্ছে। আম, তাদের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আসা একজন দক্ষ ওয়েল্ডার তার ফোনে বন্ধুদের দেখাচ্ছিল নিজের দেশে সে যে নতুন বাড়িটি বানাচ্ছে তার একটি ভিডিও। দারুণ একটা দৃশ্য, তাই না? হ্যাঁ, তার মুখ একেবারে উজ্জ্বল ছিল। একজন অনুবাদকের মাধ্যমে সে বলছিল যে তার $50,000 বার্ষিক বেতন তার কাছে একটি অলৌকিক ঘটনা বলে মনে হয়। তার কাছে কোরিয়া শুধু একটি কর্মক্ষেত্র ছিল না, এটি ছিল এমন এক সম্ভাবনার দেশ যেখানে তার কঠোর পরিশ্রম অবশেষে এমন একটি মূল্য পেয়েছে যা তার শ্রমের সমানুপাতিক। মানে একেবারে কোরিয়ান ড্রিমের একটা বাস্তব উদাহরণ। একদমই। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন কোরিয়ান ড্রিমের এক জীবন্ত প্রতিমূর্তি। কিন্তু যখনই আমি শহরের কেন্দ্রের দিকে হাঁটতে শুরু করলাম, মুহূর্তের মধ্যে পরিবেশ বদলে গেল। আমি একটি ছোট্ট সমাবেশের সম্মুখীন হলাম যেখানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা মেগাফোনে কথা বলছিলেন। সম্পূর্ণ ভিন্ন ধরনের এক তীব্রতায় তাদের মুখমণ্ডল রক্তিমাভ হয়ে উঠেছিল। আচ্ছা, তারা ঠিক কি নিয়ে প্রতিবাদ করছিল? তারা উলস্যান টাইপ আঞ্চলিক ভিসা ব্যবস্থার অবিলম্বে বাতিলের দাবি জানাচ্ছিল। একজন বক্তা চিৎকার করে বলছিলেন কিভাবে অভিবাসী শ্রমিকরা কোরিয়ান তরুণদের ভবিষ্যৎ চুরি করছে এবং মজুরি কৃত্রিমভাবে কম রাখছে। তিনি এটিকে স্থানীয় অর্থনীতির মূল আত্মা বাঁচানোর যুদ্ধ হিসেবে তুলে ধরছিলেন, পরবর্তী প্রজন্মের জন্য চাকরি ফিরিয়ে আনার একটি প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে। এই স্ববিরোধিতাটা কিন্তু চরম পীড়াদায়ক। ঠিক বলেছেন। রাস্তার একপাশে রয়েছে এমন সব শিল্প যা এই শ্রমিকরা অদৃশ্য হয়ে গেলে আগামীকালই আক্ষরিক অর্থে ভেঙে পড়বে, এমন সব শিপইয়ার্ড এবং খামার যেখানে গত কয়েক বছরে কোনো স্থানীয় কর্মী 6 মাসের বেশি টেকেনি। অন্যদিকে এমন একটি ক্রমবর্ধমান রাজনৈতিক আন্দোলন রয়েছে যারা আমাদের অর্থনীতির এই অপরিহার্য স্তম্ভগুলোকে সরিয়ে ফেলার মতো হুমকি হিসেবে দেখছে। আর এটা আমাদের অতীতকেও সামনে নিয়ে আসে। হ্যাঁ, এটি আমাকে আমার নিজের বাবার একটি ছবির কথা মনে করিয়ে দিল, যা আমি সযত্নে রেখে দিয়েছি। তিনি 8টি কষ্টকর বছর মধ্যপ্রাচ্যের মরুভূমিতে একজন অভিবাসী শ্রমিক হিসেবে কাটিয়েছিলেন। নিজের শরীর ভেঙে যাওয়ার আগ পর্যন্ত অমানসিক পরিশ্রম করেছিলেন শুধু তৎকালীন দারিদ্র্যপীড়িত কোরিয়ায় টাকা পাঠানোর জন্য। 54 বছর বয়সে তিনি মারা যান, ঠিক সেই একই ধরনের পরিশ্রমে ক্লান্ত হয়ে যা আমরা এখন অন্যদের দিয়ে করাই। এটা সত্যি গভীরভাবে নাড়া দেওয়ার মতো একটা বিষয়। আমরা এমন একটি জাতি যা সম্পূর্ণভাবে অভিবাসীদের ঘামের ওপর নির্মিত। অথচ আমরা এমন এক অদ্ভুত মোড়ে এসে পৌঁছেছি যেখানে আমরা আমাদের নিজেদের ইতিহাসই ভুলে গেছি। আমরা এমন একটি ব্যবস্থা তৈরি করেছি যেখানে বেঁচে থাকার জন্য আমাদের এই মানুষগুলোকে মরিয়া হয়ে প্রয়োজন, অথচ আমরা তর্ক করছি তাদের এখানে থাকার অধিকার আছে কি না তা নিয়ে। এটি ভাবতে বাধ্য করে ঠিক কোন মুহূর্তে এসে আমরা সিদ্ধান্ত নিলাম যে ওপরে ওঠার জন্য আমরা যে মইটি ব্যবহার করেছিলাম তা অন্য সবার কাছ থেকে কেড়ে নেওয়া উচিত। এই যে গভীর বিশ্লেষণটা আপনি দিলেন, এটাই আসলে আজকের এই আলোচনার মূল ভিত্তি। কারণ আমরা যদি শুধু খবরের কাগজের হেডলাইনগুলো পড়ি, তাহলে এই কাঠামোগত স্ববিরোধিতাটা বোঝা যাবে না। এর গভীরে যে অর্থনৈতিক মেকানিজমগুলো কাজ করছে, সেগুলো নিয়ে আমাদের বিস্তারিত কথা বলতে হবে। একদম। আর এই মেকানিজম বুঝতে হলে আমাদের একদম গ্রাউন্ড জিরো থেকে শুরু করা উচিত। মানে শিপইয়ার্ডের ভেতরের আসল পরিবেশটা কেমন। ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে আসা অনিন্দ নামের একজন স্কিল্ড ওয়েল্ডারের ঘটনাটা দেখলে ব্যাপারটা বেশ পরিষ্কার হয়। সে উইলসনের একটা শিপইয়ার্ডে একটি বিশাল এলএনজি ক্যারিয়ারের আর্দ্র, অন্ধকার আর ধাতব কাঠামোর ভেতরে কাজ করে। এলএনজি ক্যারিয়ারের কাজ কিন্তু সাধারণ জাহাজের মতো নয়। এটা সম্পূর্ণ আলাদা একটা যান্ত্রিক বাস্তবতা। প্রাকৃতিক গ্যাসকে তরল অবস্থায় রাখতে হলে ভেতরের তাপমাত্রা -162°C নামিয়ে আনতে হয়। -162? বাপরে, এটা তো সাংঘাতিক ঠান্ডা। হ্যাঁ, আর ঠিক এই কারণে জাহাজের ভেতরের ট্যাঙ্কে ইনভার্স স্টিল ব্যবহার করা হয়। এটা মূলত নিকেল এবং আয়রনের একটা বিশেষ সংকর ধাতু। এখন এই ইনভার্স স্টিল যখন ওয়েল্ডিং করা হয়, তখন সেটাকে আক্ষরিক অর্থে আয়ন ফ্লেস বা সূক্ষ্মাতিসূক্ষ্ম ত্রুটিমুক্ত হতে হয়। আচ্ছা, মানে একটু এদিক ওদিক হওয়া যাবে না? একদমই না। যদি ওয়েল্ডিংয়ে সামান্যতম ত্রুটি থাকে আর সেই -162° তরল গ্যাস যদি কোনোভাবে বাইরের সাধারণ কার্বন স্টিলের সংস্পর্শে আসে,
তবে সেই স্টিল কাঁচের মতো ভেঙে যাবে। মাঝ সমুদ্রে এর পরিণতি হতে পারে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ। তার মানে অনিন্দ যে কাজটা করছে সেটা চরম মাত্রায় নিখুঁত হতে হয় এবং এর সাথে হাজার হাজার মানুষের নিরাপত্তা জড়িত। কিন্তু একটা ব্যাপার আমি বুঝতে পারছি না, সে যে জাহাজটা বানাচ্ছে সেটার দাম তো প্রায় $200 মিলিয়ন, তাই না? হ্যাঁ, $200 মিলিয়ন কাছাকাছি। তাহলে অনিন্দর মতো একজন কারিগর কিভাবে 3 মাস ধরে বেতনহীন থাকতে পারে? মানে এই জাহাজগুলো তো বিশ্বের বড় বড় কোম্পানি বানাচ্ছে, তারা তো আর দেউলিয়া হয়ে যায়নি। আরে না, মূল কোম্পানিগুলো তো রীতিমতো লাভে আছে। আসলে এখানেই চলে আসে ওই কি বলবে সাবকন্ট্রাক্টিং বা ঠিকাদারি ব্যবস্থার গোলকধাঁধা। শিপইয়ার্ডগুলোতে কাজের কাঠামো এমনভাবে সাজানো হয়েছে যে মূল কোম্পানিগুলো ঝুঁকি এড়াতে কাজগুলোকে বিভিন্ন স্তরের সাবকন্ট্রাক্টরদের মধ্যে ভাগ করে দেয়। ও আচ্ছা, তার মানে অনিন্দ সরাসরি মূল কোম্পানির কর্মী নয়। ঠিক তাই। অনিন্দ হয়তো কাজ করছে টায়ার 2 বা টায়ার 3 পর্যায়ের কোনো সাবকন্ট্রাক্টরের অধীনে, যারা নিজেরাই নিনে জর্জরিত। যখন বৈশ্বিক বাজারে কাঁচামালের দাম বাড়ে বা কোনো আর্থিক সংকট তৈরি হয়, তখন মূল কোম্পানিগুলো তাদের লাভের মার্জিন ঠিক রাখে, আর পুরো আর্থিক চাপটা গিয়ে পড়ে ওই ছোট সাবকন্ট্রাক্টরদের ওপর। আর দিনের শেষে সেই সাবকন্ট্রাক্টররা অনিন্দর মতো শ্রমিকদের বেতন আটকে দেয়। এটা তো এক ধরনের প্রাতিষ্ঠানিক শোষণ। আচ্ছা, অনিন্দর ব্যাপারে আরেকটা খুব অদ্ভুত বিষয় আমি খেয়াল করলাম। সে ওয়েল্ডিং করতে গিয়ে হাতে মারাত্মক পোড়া দাগ পেয়েছে, কিন্তু সে নাকি সেটা লুকিয়ে রাখে। সে শিপইয়ার্ডের হাসপাতালেও যায় না। হ্যাঁ, ঠিক। আমি বুঝতে পারছি না, কেউ যদি কারখানায় আহত হয় তবে সে কেন চিকিৎসা নেবে না? মানে নিজের শরীরের চেয়ে তো আর কাজ বড় হতে পারে না। কারণ তার কাছে চিকিৎসা নেওয়ার অর্থ হতে পারে নিজের ভবিষ্যৎ ধ্বংস করা। আইনি কাঠামোটাই এমনভাবে তৈরি। অনিন্দ যদি হাসপাতালে যায়, তখন ওই দুর্ঘটনার রেকর্ড তৈরি হবে। এর ফলে তার যে সাবকন্ট্রাক্টর, তাদের ওপর একটি সেফটি অডিট বা নিরাপত্তা নিরীক্ষা চলে আসতে পারে। ও, আর সাবকন্ট্রাক্টররা নিশ্চয় এটা একেবারেই চায় না। একদমই চায় না, কারণ অডিটের নেতিবাচক রিপোর্ট এলে তারা মূল কোম্পানির কাছ থেকে কাজ হারাবে। তাই তারা শ্রমিকদের ওপর অলিখিত চাপ প্রয়োগ করে, যাতে কেউ আহত হলেও রিপোর্ট না করে। যদি অনিন্দ জোর করে চিকিৎসাও নিতে চায়, সাবকন্ট্রাক্টর হয়তো তাকে ঝামেলা সৃষ্টিকারী হিসেবে চিহ্নিত করে চাকরি থেকে বের করে দেবে, আর চাকরি গেলেই তার ভিসা বাতিল। তার মানে পুরো আইনি এবং কর্পোরেট ব্যবস্থাটা তার গলার কাছে তলোয়ার ধরে রেখেছে। কিন্তু এই পরিস্থিতি আমাকে আরও একটা বড় প্রশ্নের দিকে নিয়ে যাচ্ছে। যদি কাজটা এতই গুরুত্বপূর্ণ হয় এবং এত বেশি দক্ষতার প্রয়োজন হয়, তাহলে এই শিপইয়ার্ডগুলোতে স্থানীয় কোরিয়ান শ্রমিকরা কোথায়? এটা খুব ভালো একটা পয়েন্ট, কারণ পরিসংখ্যানগত পরিবর্তনটা বেশ চমকপ্রদ। হ্যাঁ, আমি দেখছিলাম 2007 সালে এই শিপইয়ার্ডগুলোতে অভিবাসী শ্রমিক ছিল মাত্র 3.2%, কিন্তু 2024 সালে এসে সেটা প্রায় 22.7% দাঁড়িয়েছে। এই বিপুল সংখ্যক স্থানীয় শ্রমিক হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল? এর উত্তর লুকিয়ে আছে 2010-এর দশকের বৈশ্বিক শিপবিল্ডিং খাতের মন্দার মধ্যে। সেই সময় বিশ্বজুড়ে জাহাজের চাহিদা মারাত্মকভাবে কমে যায়। কোরিয়ার মূল কোম্পানিগুলো তখন নিজেদের বাঁচানোর জন্য ব্যাপক হারে কর্মী ছাঁটাই করে। আচ্ছা, মানে হাজার হাজার দক্ষ কোরিয়ান শ্রমিক রাতারাতি চাকরি হারায়? রাইট, একদম। তখন বেঁচে থাকার তাগিদে এই স্থানীয় শ্রমিকরা উপকূলীয় শিপইয়ার্ডগুলো ছেড়ে দেশের ভেতরের দিকে চলে যান, বিশেষ করে পিয়ংটেকের মতো অঞ্চলগুলোতে, যেখানে বিশাল সব সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি হচ্ছিল। আর একবার যখন তারা ওই সেমিকন্ডাক্টর প্ল্যান্টে কাজ শুরু করল, শিপবিল্ডিংয়ের সুদিন ফেরার পরও তারা আর ফিরে আসেনি। এর কারণটাও তো খুব পরিষ্কার। আমি যদি একজন স্থানীয় তরুণ হই, আমি কেন এমন একটা শিপইয়ার্ডে যাব যেখানে মাইনাস তাপমাত্রায় বা প্রচণ্ড গরমে অন্ধকার ট্যাঙ্কের ভেতর জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়? ঠিক বলেছেন। তার চেয়ে বরং স্থলভাগে একটা স্থিতিশীল কারখানায় কাজ করা অনেক ভালো, যেখানে 52 ঘণ্টার কর্মসপ্তাহের আইনি সুরক্ষা আছে। শুধু তাই নয়, সেমিকন্ডাক্টর শিল্পের সাবকন্ট্রাক্টরদের ওই নির্মম শোষণ কাঠামোটা শিপইয়ার্ডের মতো এত ভয়াবহ নয়। ফলে যখন জাহাজ নির্মাণে আবার জোয়ার এলো, কোম্পানিগুলো দেখল তাদের হাতে আর স্থানীয় স্কিল্ড লেবার বা দক্ষ কর্মী নেই। তখনই তারা মরিয়া হয়ে ইন্দোনেশিয়া বা ভিয়েতনামের মতো দেশগুলোর দিকে হাত বাড়ায়। এই পুরো ব্যবস্থাটাকে আমার একটা অত্যন্ত দামি মেকানিক্যাল ঘড়ির মতো মনে হচ্ছে। মেকানিক্যাল ঘড়ি? মানে কিভাবে? ধরুন, ঘড়ির ডায়াল বা বাইরের চকচকে অংশটা হলো কোরিয়ার শীর্ষ কংগ্লোমারেটগুলো। বিশ্বমঞ্চে তারা দেখাচ্ছে তাদের কত প্রযুক্তি, কত ক্ষমতা।
কিন্তু ঘড়ির ভেতরের যে গিয়ারগুলো আসলে কাঁটাগুলোকে ঘোরাচ্ছে সেই গিয়ারগুলো হলো অনিন্দর মতো অভিবাসী শ্রমিকরা। আপনার রূপকটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই, এই গিয়ারগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এগুলো নষ্ট হলে বা ভেঙে গেলে খুব সহজেই ফেলে দিয়ে নতুন গিয়ার লাগানো যায়। সাবকন্ট্রাক্টিং মডেলের আসল উদ্দেশ্যই হল বৈশ্বিক বাজারের বুম অ্যান্ড বাস্ট, মানে হঠাৎ উত্থান এবং পতনের চক্র থেকে মূল কোম্পানিগুলোকে আড়াল করা। অর্থাৎ বাজার ভালো থাকলে তারা মুনাফা লুটবে, আর বাজার খারাপ হলে সাবকন্ট্রাক্টর এবং অভিবাসী শ্রমিকরা পথে বসবে। কিন্তু কারখানার ভেতরের এই শোষণের মেকানিজমটা তো শুধু কাজের জায়গাতেই সীমাবদ্ধ থাকছে না, এটা তো এই মানুষগুলোর ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও সরাসরি আঘাত হানছে। একদম। কারখানার বাইরের আইনি বিধিনিষেধগুলো আরও অনেক বেশি জটিল। ভিয়েতনামের দানাং থেকে আসা লিনের একটা ঘটনা আছে যা সত্যি অত্যন্ত মর্মান্তিক। লিনের স্বামী গিয়ঙ্গি প্রদেশে একটা সেমিকন্ডাক্টর প্ল্যান্টে হাই স্কিল্ড কর্মী হিসেবে কাজ করে। লিন তার সাথে কোরিয়ায় এসেছে। ভিয়েতনামে লিনের নিজস্ব একটা ফার্মেসি ছিল, মানে সে একটা ব্যবসা চালাত। আর কোরিয়ায় এসে সে আক্ষরিক অর্থেই তার অ্যাপার্টমেন্টের চার দেয়ালে বন্দী। লিনের এই বন্দিদশা মূলত F3 বা নির্ভরশীল ভিসার আইনি কাঠামোর সরাসরি ফল। হাই স্কিল্ড কর্মীদের পরিবারকে সাথে আনার সুযোগ দেওয়া হলেও এই F3 ভিসায় কোরিয়াতে কোনো ধরনের কাজ করার আইনি অনুমতি নেই। ইন অত্যন্ত শিক্ষিত এবং কাজ করতে ইচ্ছুক, কিন্তু সিস্টেম তাকে বেকার বসে থাকতে বাধ্য করছে। এটাই তো সবচেয়ে বড় স্ববিরোধিতা মনে হচ্ছে। লিন তার অ্যাপার্টমেন্টে জানালা দিয়ে দেখতে পায় পাশের রাস্তার একটা গিম্বাব দোকানে কর্মী চেয়ে বড় বড় নোটিশ ঝোলানো আছে। কোরিয়ার সার্ভিস সেক্টরে এখন কর্মীর চরম সংকট। ছোট ব্যবসাগুলো কর্মী না পেয়ে বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর ওই গিম্বাব দোকানের মালিক লিনকে শুধু থালা বাসন ধোয়ার কাজ দিতে চেয়েছিল। লিন কাজটা করতেও রাজি ছিল, কিন্তু সে পারল না। কেন সরকার এমন একটা নিয়ম করে রেখেছে যখন তাদের নিজেদেরই কর্মীর এত অভাব? এর পেছনে আছে এক গভীর রাজনৈতিক ভয়। সরকার এই কর্মী সংকট সম্পর্কে পুরোপুরি সচেতন, কিন্তু তারা যদি F3 ভিসাধারীদের কাজ করার অনুমতি দেয়, তবে স্থানীয় রাজনীতিতে একটা বিশাল শোরগোল উঠবে। বিরোধী দল এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা অভিযোগ করবে যে অভিবাসীরা স্থানীয়দের ন্যূনতম মজুরির কাজগুলো ছিনিয়ে নিচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো, পরিস্থিতি তো একেবারেই তা বলছে না। স্থানীয় কোরিয়ান তরুণরা এই থালাবাসন ধোয়া বা গিম্পব দোকানের কাজ করতে মোটেও আগ্রহী নয়। একদমই আগ্রহী নয়। কিন্তু তারপরেও রাজনীতিক নেতারা ভোট হারানোর ভয়ে এই আইনি বাধা সরিয়ে নিতে রাজি নন। আর লিন যদি অবৈধভাবে কাজ করতে গিয়ে ধরা পড়ে, তবে তাকে অবিলম্বে দেশে ফেরত পাঠানো হবে এবং তার স্বামীর হাই স্কিল্ড ক্যারিয়ারও এক নিমিষে ধ্বংস হয়ে যাবে। তার মানে আমরা এই মানুষদের মেধা এবং ঘাম চাই, কিন্তু তাদের পরিবারকে আমরা সমাজের অংশ হতে দেব না। আমি দেখছিলাম যে 2025 সালের এপ্রিল ও জুলাই মাসে নতুন কিছু নীতি আনা হয়েছে, যেগুলো পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে। হ্যাঁ, এখন কোরিয়ার ভেতরে অবস্থান পরিবর্তনের সুযোগও বন্ধ করে দেওয়া হয়েছে। আর একটা অদ্ভুত শব্দের কথা বারবার সামনে আসছে, অ্যাপস্টিল লিগালাইজেশন। এটা আসলে কি, আর এটা কিভাবে অভিবাসীদের জীবন অতিষ্ঠ করে তুলছে? অ্যাপোস্টিল মূলত আন্তর্জাতিকভাবে নথিপত্র যাচাই বা নোটারি করার একটি বৈশ্বিক পদ্ধতি। শুনতে খুব সাধারণ মনে হলেও উন্নয়নশীল দেশ থেকে আসা শ্রমিকদের জন্য এটা একটা আমলাতান্ত্রিক দুঃস্বপ্ন। ধরুন, ইউরোপের কোনো উন্নত দেশে বসে একটা ল্যাপটপে কয়েকটা ক্লিক করেই অ্যাপোস্টিল করা যায়। আচ্ছা, কিন্তু ভিয়েতনাম বা ইন্দোনেশিয়ার ক্ষেত্রে তো বিষয়টা এত সহজ নয়, তাই না? একেবারেই না। ওই দেশগুলোর প্রত্যন্ত গ্রাম থেকে আসা একজন শ্রমিককে তার জন্ম নিবন্ধন বা বিয়ের সার্টিফিকেট লিগালাইজ করতে মাসের পর মাস ঘুরতে হয়। এক অফিস থেকে আরেক অফিসে দৌড়াতে দৌড়াতে তারা আর্থিকভাবেও নিঃস্ব হয়ে যায়। আর এই নিয়মগুলো মূলত তৈরিই করা হয়েছে যাতে অভিবাসীদের স্থায়ী হওয়ার প্রক্রিয়াটিকে যতটা সম্ভব ধীর এবং কঠিন করে তোলা যায়। আর আর্থিক প্রতিবন্ধকতাগুলো তো রীতিমতো অবাস্তব। পরিবার আনতে হলে প্রধান আবেদনকারীকে বছরে 23.5 মিলিয়ন কোরিয়ান ওন আয়ের প্রমাণ দিতে হয়। আর যদি তার চেয়ে সামান্য কম আয় হয়, তবে আয়ের ঘাটতির 5 গুণ অর্থ কমপক্ষে 6 মাস ব্যাংকে জমা রাখতে হবে। এটা কিভাবে সম্ভব? একজন অভিবাসী শ্রমিক যে তার দেশের পুরো পরিবারের ভরণপোষণ করে, তার পক্ষে কি এত বিশাল অঙ্কের টাকা 6 মাস ব্যাংকে ফেলে রাখা সম্ভব? একেবারেই অসম্ভব। আর এখানেই সিস্টেমের আসল রূপটা বেরিয়ে আসে। এই আইনগুলোর পেছনের দর্শনটা খুব স্পষ্ট। অভিবাসী শ্রমিকরা হল একটা ইকোনমিক ইউনিট বা অর্থনৈতিক যন্ত্রাংশ,
আমরা তোমার পেশি ব্যবহার করব, কিন্তু তুমি যে একজন মানুষ, তোমার যে একটা পরিবার আছে, সেটাকে আমরা স্বীকৃতি দেব না। আর ঠিক এই জায়গাটাতেই পুরো বিষয়টা একটা অদ্ভুত ঐতিহাসিক বাঁক নেয়। এই যে মানুষকে শুধুমাত্র শ্রমের যন্ত্র হিসেবে দেখা, এর দিকে তাকালে কোরিয়ারই নিজস্ব ইতিহাসেরই একটা অধ্যায় চোখের সামনে ভেসে ওঠে। আপনি নিশ্চয়ই জার্মানির খনি শ্রমিকদের কথা বলছেন? হ্যাঁ, মিস্টার পার্কের একটা ঘটনা আছে যা এড়িয়ে যাওয়ার মতো নয়। ১৯৬০-এর দশকে তিনি পশ্চিম জার্মানির রুর ভ্যালিতে খনি শ্রমিক হিসেবে কাজ করতেন। আজকে তিনি যখন সিউলের সাবওয়েতে কোনো ভিয়েতনামিজ বা থাই শ্রমিককে দেখেন, তিনি কি আসলে নিজেরই অতীতকে দেখতে পান না? অবশ্যই পান। মিস্টার পার্কের অভিজ্ঞতা আর আজকের অনিন্দর অভিজ্ঞতার মধ্যে একটা মর্মান্তিক মিল রয়েছে। ১৯৬৩ সালে কোরিয়ার মাথাপিছু আয় ছিল মাত্র $৮২, আর বেকারত্বের হার ছিল ভয়াবহ। তখন বেঁচে থাকার জন্য সরকার প্রায় ৫,০০০ খনি শ্রমিক এবং ২,০০০ নার্সকে পশ্চিম জার্মানিতে পাঠায়। মিস্টার পার্ক ১,০০০ মিটার মাটির নিচে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতেন। জার্মান সুপারভাইজারদের ভাষা তিনি বুঝতেন না, শুধু ইশারায় আর বকা খেয়ে কাজ করতেন। সেখানে খনিধসে ২৭ জন কোরিয়ান শ্রমিক মারা গিয়েছিলেন। এটা ছিল চরম ঝুঁকির একটা জীবন, কিন্তু তারা এই ঝুঁকি নিয়েছিলেন একটা বৃহত্তর ম্যাক্রো ইকোনমিক কারণে। সেই সময় পশ্চিম জার্মানি কোরিয়াকে সরাসরি ঋণ দিতে রাজি ছিল না। তখন সরকার এই হাজার হাজার খনি শ্রমিক এবং নার্সদের ভবিষ্যতের বেতনকে জামানত হিসেবে ব্যবহার করে। তার মানে মানুষের শারীরিক শ্রমের নিশ্চয়তা দিয়ে তারা পশ্চিম জার্মানি থেকে ৩০ থেকে ৪৭ মিলিয়ন ডলারের ঋণ পেয়েছিল। একদম ঠিক। ১৯৬৫ সালে এই শ্রমিকদের পাঠানো রেমিটেন্স ছিল কোরিয়ার মোট জাতীয় উৎপাদনের ২%, এবং মোট রপ্তানির প্রায় ১০.৫%। এটা তো ভাবলেই অবাক লাগে। একটা দেশের মোট রপ্তানির ১০ ভাগের ১ ভাগ আসছে মানুষের ঘাম আর রক্ত বেচে। আর এই অর্থ দিয়েই তো সিউল থেকে বুসান পর্যন্ত বিখ্যাত গিয়ংবু এক্সপ্রেসওয়ে তৈরি হয়েছিল, যা আধুনিক অর্থনীতির মেরুদণ্ড। আমি এমনও শুনেছি যে ১৯৬৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট পার্ক চুং-হি নিজে পশ্চিম জার্মানিতে গিয়ে খনি শ্রমিকদের সামনে দাঁড়িয়ে অঝরে কেঁদেছিলেন। হ্যাঁ, তিনি কেঁদেছিলেন কারণ তাকে তার দেশের যুবকদের অন্য দেশে পাঠিয়ে এই আমানুষিক পরিশ্রম করাতে হচ্ছিল। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় পরিহাস হল, আজকের কোরিয়া ঠিক সেই একই আচরণ করছে অভিবাসীদের সাথে, যা একসময় জার্মানরা তাদের সাথে করেছিল। আজকে এক্সপ্রেসওয়েগুলো হয়তো তৈরি হয়ে গেছে, কিন্তু উলসানের শিপইয়ার্ড তো ওই একই অভিবাসীদের ঘামেই চলছে। মিস্টার পার্কের মতো প্রবীণরা যখন এটা দেখেন, তারা এক তীব্র মরাল ভার্টিগো বা নৈতিক শূন্যতা বোধে ভোগেন। কারণ তারা জানেন আজকের এই থাই বা ভিয়েতনামি শ্রমিকরা ঠিক সেই ত্যাগই স্বীকার করছে যা তারা ৬০ বছর আগে করেছিল। ইতিহাস থেকে তো শিক্ষা নেওয়া উচিত ছিল, কিন্তু তারা এদের আপন করে নেওয়ার বদলে অন্য একটা রাস্তা খুঁজছে। সরকার চাইছে প্রযুক্তি দিয়ে এই পুরো শ্রমশক্তিকে রিপ্লেস করে ফেলতে, যাতে আর অভিবাসীদের উপর নির্ভর করতে না হয়। ঠিক। সরকার ও শিল্পখাত মনে করছে এর সমাধান লুকিয়ে আছে অটোমেশন বা স্বয়ংক্রিয় প্রযুক্তির মধ্যে। তারা এআই এবং ডিজিটাল শিপইয়ার্ডের পেছনে ৩২০ বিলিয়ন ওয়ান বিনিয়োগ করছে। শুধু এআই ডিজিটাল শিপইয়ার্ডের জন্যই প্রায় ৯৫ বিলিয়ন ওয়ান বরাদ্দ দেওয়া হয়েছে। আর অটোনামাস বা চালকবিহীন জাহাজের জন্যও তো প্রায় ৩৮ বিলিয়ন ওয়ান দেওয়া হয়েছে। তাদের উদ্দেশ্য খুব পরিষ্কার, রোবট এবং এআই দিয়ে মানুষের অভাব পূরণ করা, যাতে অভিবাসীদের সমাজে গ্রহণ করার এই অস্বস্তিকর রাজনৈতিক বিতর্কটা চিরতরে এড়িয়ে যাওয়া যায়। কিন্তু এই প্রযুক্তিগত সমাধানের বাস্তবতা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। আমি এই জায়গাটাতে একটু দ্বিমত পোষণ করি। একটা সাধারণ কারখানায়, যেমন গাড়ির অ্যাসেম্বলি লাইনে, রোবট খুব ভালো কাজ করতে পারে। কিন্তু একটা এলএনজি ক্যারিয়ার তো কোনো গাড়ি নয়, এটা আক্ষরিক অর্থেই একটা ভাসমান শহর। একটা রোবোটিক হাত কিভাবে একটা জাহাজের অন্ধকার, বাঁকা এবং অত্যন্ত সংকীর্ণ ট্যাঙ্কের ভেতরে ঢুকে নিখুঁত ওয়েল্ডিং করবে? আপনার এই সন্দেহটা অত্যন্ত যৌক্তিক। অটোমেশন জাহাজের বাইরের বিশাল সমতল কাঠামোর জন্য হয়তো কার্যকর, কিন্তু ভেতরের ওই জটিল এবং বাঁকা অংশগুলোতে কাজ করার জন্য মানুষের হাতের দক্ষতা, উপস্থিত বুদ্ধি এবং সূক্ষ্ম বিচার ক্ষমতার কোনো বিকল্প আজ পর্যন্ত তৈরি হয়নি।
তার মানে ব্যাপারটা অনেকটা ডুবন্ত জাহাজের মতো, যেখানে পানি সেচে ফেলার জন্য প্রচুর মানুষ বালতি হাতে প্রস্তুত আছে, কিন্তু ক্যাপ্টেন তাদের হাতে বালতি না দিয়ে ভবিষ্যতের একটা স্বয়ংক্রিয় পাম্পের নকশা আঁকতে বসেছেন। আর এর মধ্যে সবচেয়ে বড় চিন্তার বিষয় হল বিশ্ববাজারের প্রতিযোগিতা। একদম ঠিক ধরেছেন। আর এই প্রতিযোগিতায় চীনের অবস্থানটা বিশেষভাবে উল্লেখ করতে হয়। চীনের শিপইয়ার্ডগুলো এই মুহূর্তে অসাধারণ কাজ করছে। হ্যাঁ, তাদের স্কেল এবং সক্ষমতা তো অবিশ্বাস্য। তাদের কাছে এক বিশাল এবং অত্যন্ত পারদর্শী মানবশক্তি রয়েছে। চীনের এই চমৎকার এবং অত্যন্ত সক্ষম শিল্পের সাথে পাল্লা দিতে হলে কোরিয়ার বর্তমান অভিবাসী শ্রমিকের কোনো বিকল্প নেই। ভবিষ্যতের এআই এর আশায় বসে থাকলে বর্তমানের বাজার নিশ্চিতভাবে হাতছাড়া হয়ে যাবে। পুরো আলোচনা থেকে একটা অত্যন্ত স্পষ্ট এবং এড়িয়ে যাওয়ার অযোগ্য বাস্তবতা আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে। আধুনিক অর্থনীতি এমন একটি বিশাল বিদেশি শ্রমশক্তির উপর ভর করে চলছে, যাদের সামাজিকভাবে বা আইনিভাবে গ্রহণ করতে চরম অনীহা রয়েছে। একদিকে শিপইয়ার্ডে অনিন্দর মতো শ্রমিকরা চরম অবস্থায় কাজ করে রপ্তানি অর্থনীতিকে বাঁচিয়ে রাখছে। সাবকন্ট্রাক্টরদের ঋণের বোঝা নিজেদের ঘাড়ে নিয়ে ইচ্ছে। অন্যদিকে লিনের মতো পরিবারগুলো আমলাতান্ত্রিক ভিসা নিয়মের বেড়াজালে আটকে পড়ে চরম বিচ্ছিন্ন জীবনযাপন করছে। আর এই পুরো ব্যবস্থাটাই চলছে এক অদ্ভুত ঐতিহাসিক বিস্মৃতির উপর দাঁড়িয়ে। আইনি ও রাজনৈতিক কাঠামো, জাহাজ নির্মাণ, কৃষি বা কারখানার জন্য এই অভিবাসীদের শারীরিক শ্রম ঠিকই দাবি করে, কিন্তু তাদের সাথে একটি সুনির্দিষ্ট দূরত্ব বজায় রাখে। একটি সমৃদ্ধ অর্থনীতি শুধু তাদের হাতগুলোকে ব্যবহার করছে, যাদের তারা কখনোই স্থায়ীভাবে আপন করে নিতে প্রস্তুত নয়। যে মইটা ব্যবহার করে তারা ওপরে উঠেছে, এখন সেই মইটাই তারা অন্যদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। সত্যি বলতে, যদি কোনো একদিন এআই এবং রোবোটিক্স এতটাই উন্নত হয় যে আর কোনো মানুষের শারীরিক শ্রমের দরকার পড়বে না, তবে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে। ইন্দোনেশিয়া বা ভিয়েতনামের মতো শ্রম রপ্তানিকারক দেশগুলোর অর্থনীতি এক বিশাল ধাক্কার সম্মুখীন হবে। এটি এমন এক কাঠামোগত পরিবর্তন যা পুরো বৈশ্বিক অর্থনীতির ভারসাম্যকে চিরতরে বদলে দেবে।